দিদা, তুমি ঠিক আছো? ডাক্তার আঙ্কেলকে ডাকবো? অস্থির হয়ে বলল আহান। দিদা নাসূচক মাথা নাড়ল, তারপর অনেক কষ্টে বলল, তুই যাসনি? আমার এই অনুরোধটা রাখ। আহান আর কিছু বলল না, চুপ করে দিদার দিকে তাকিয়ে রইল। প্রিয়জনের কাছে সব রাগ যেন মেঘের মতন, বেশিক্ষণ ধরে রাখা যায় না। রুহি সিঁড়ি বেয়ে নিচে এসে দেখে আহান আর সামিরা একসাথে সোফায় বসে আছে। দিদা সবাইকে নিচে ডেকেছে, সবার সামনে এভাবে বসতে এদের লজ্জা করে না বুঝি? বিড়বিড় করে বলল রুহি। আহান নিজের ফোন নিয়ে ব্যস্ত, একটা হাত সোফার উপর রেখে আরেক হাতের কোনোই সোফার হ্যান্ডেলে ভর করে ফোন দেখছে। আর সামিরা আহানের একদম গা ঘেঁষে বসে আছে। সামিরাকে বাড়ির সবাই চিনে, ওদের যেহেতু রিলেশন ছিল সেটাও সবাই জানে। তবে ছোট থেকে সামিরাকে দেখছে এরা, সেই সুযোগ নিয়ে দেশে বেড়াবে বলে রয়ে গেছে এই বাড়িতে। সবাই নিচে আছে, শুধু আহানের মা নেই। হয়তো আহানের জন্যই আসেনি। এদের মা ছেলে কিসের যুদ্ধ কে জানে। রুহি একটা মেরুন রঙের থ্রি পিস পরেছে, চুলগুলো খোলা। ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতে রুহির দিকে তাকালো আহান। মুগ্ধ হয়ে দেখছে সে। এ কেমন অনুভূতি যে আহানকে রুহির দিকে টানে। রুহি চুপচাপ আহানকে পাশ কাটিয়ে দিদার পাশে গিয়ে বসে পড়ল। দিদা সামিরার এমন ব্যবহারের পিছনের উদ্দেশ্যে জানে, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। দিদা একটু কেশে উঠতেই রুহি তড়িঘড়ি করে পানি আনতে গেল। রুহি দিদাকে পানি খাইয়ে গ্লাস রেখে আসতে গেল। এর মাঝে দিদা হাতের ইশারায় সামিরাকে ডাকলো। সামিরা একবার আহানের দিকে তাকালো, তারপর উঠে দিদার কাছে গেল। দিদা সামিরার হাত ধরে নিজের কাছে বসিয়ে বলল, তুমি আমার কাছে বসো, তোমার সাথে তো কথাই হয়নি। খুব বুদ্ধি খাটিয়ে দিদা সামিরাকে আহানের পাশ থেকে সরিয়ে আনলো। ফিরে এসে সামিরাকে দিদার পাশে দেখে রুহির মাথা গরম হয়ে গেল। আমার জায়গার উপরে খালি এই মেয়ের নজর। রুহি চোখ বুলিয়ে দেখলো সবটা, কোথাও খালি সোফা নেই। আর কোথায় গিয়ে বসবে? নিশ্চয়ই নিজের শ্বশুরের পাশে গিয়ে বসবে না। বসতে হবে কার পাশে? এই কুম্ভকর্ণটার পাশে। রুহি মুখ কালো করে বসলো আহানের পাশে। আহানের দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে। আহান এমনভাবে ফোনে স্ক্রোল করছে যেন এই ফোনে পৃথিবীর সব নিয়ে ঘুরছে। দিদা তখন থেকে শুধু সামিরের সাথে কথা বলে যাচ্ছে। রুহির ইচ্ছে করছে এই কুম্ভকর্ণ আর শাকচুন্নি মাথা একত্র করে দুটোর সাথে দুটো বাড়ি দেয়। কিছুক্ষণ পর দিদা সবাইকে জানালো কি কারণে তাদের ডাকা হয়েছে। দুদিন পর সুপ্রভাত জন্মদিন, প্রতি বছর সেটা খুব বড় করেই হয়। দিদা চাইছেন এবার আরও বড় করে করতে। রহমান পরিবারের সব কাছের মানুষদের সেখানে আসতেই হবে। এরপর বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে হয়তো আর কারোর সাথে দেখা হবে না। সবাই মিলে সে আয়োজন নিয়ে কথা বলছিল, আর রুহি চুপ করে সেসব শুনছিল। তাকে যে কেন এখানে বসিয়ে রাখা হয়েছে তা সে নিজেও জানে না। হঠাৎ একটা ইঁদুর দেখে সামিরা লাফিয়ে উঠে পড়ল সোফায়। ভাগ্যিস তখন দিদা পাশে ছিলেন না। আহ, রেড, আই হেড রেড। এটাকে তাড়াও তোমরা প্লিজ, হেল্প মি। বলেই চেঁচাতে লাগলো। আহান বিরক্তির চোখে সামিরার দিকে তাকালো, সে বরাবরই এমন। তারপর নিজের পাশে রুহির দিকে তাকালো। রুহি দুই হাঁটু তুলে তাদের জড়িয়ে ধরে বিস্ময় নিয়ে সামিরাকে দেখছে। রুহির মুখের এক্সপ্রেশন দেখে আহান নিচের ঠোঁট কামড়ে হেসে ফেললো। তারপর হাবু কাকা এসে বুঝিয়ে সুঝিয়ে সামিরাকে নামালো সোফা থেকে। তারপর সামিরা পালাই পালাই করে নিজের রুমে চলে গেল। আজব, ইঁদুরের কি ডানা আছে যে উড়ে উড়েই মেয়ের কাছে যাবে? ভয় লাগলে পা তুলে রাখলেই হয়। ইঁদুরের যেদিকে যাওয়ার সেদিকেই যাবে। ইঁদুর নিশ্চয়ই মানুষকে কামড়াতে আসবে না। রুহির মুখে অদ্ভুত এক এক্সপ্রেশন। আহান হাতের উপর গালের ভর দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। সামিরা চলে যাবার পর রুহি আহানের দিকে তাকাতেই দেখলো আহান রুহির দিকেই তাকিয়ে আছে। রুহি একটু এগিয়ে গিয়ে আহানকে বলল, যে মেয়েরা ইঁদুর দেখে লাফালাফি করে তাদেরকে আপনার অনেক পছন্দ, তাই না? বলেই ঠোঁট চেপে হাসলো রুহি। আহান সোফার উপরের হাতটা আস্তে করে রুহির ঘাড়ে ছোঁয়াতেই রুহি ভয়ে কেঁপে উঠল। সারা শরীর শিউরে উঠল তার। আহান একটু এগিয়ে এসে বলল, না, আমার সাহসী মেয়ে পছন্দ। আমি বাঘ হলে আমার পার্টনারকে তো বাঘিনী হতেই হবে। রুহির চোখের দিকে তাকিয়ে বলল আহান, তারপর উঠে চলে গেল। অসভ্য লোক একটা। বিড়বিড় করে বলল রুহি। রাতে রুহি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সে ঘুমে একেবারে ঝুলে পড়ে যাচ্ছিল। আহান বরাবরের মতোই দেরি করে ঘুমাতে যায়, আজও তাই। সব কাজ শেষ করে ঘুমোতে যাবার আগে সে রুহির সোফার সামনে বসে রইল কিছুক্ষণ। আহানের ইচ্ছে করছে রুহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। পাহাড়ের সেই দুই রাত কতটা সুন্দর ছিল। আহান নিশ্চুপে রুহির দিকে তাকিয়ে আছে। রুহির ঠোঁটের দিকে তাকালে সে রাতের ঘটনাটা ভেসে ওঠে চোখের সামনে। কি যেন একটা হয় আহানের। এর আগে এমন অনুভূতি সে আর কারোর জন্য অনুভব করেনি। এই মেয়েটি আহান রহমানকে পাগল বানিয়ে দিচ্ছে। পরের দিন সন্ধ্যায় আহান কিছু লোক আনিয়ে সোফাটা বিদায় করে দিল। নিজে ইচ্ছে করেই সেটা করেছে আহান। রুহি রাতে ঘুমানোর সময় সে সোফা না দেখে অবাক হয়ে গেল। সোফাটা কোথায় গেল? হায় হায়। বলে আহানের দিকে তাকালো রুহি। আহান ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, ওই ডিজাইনটা পুরনো হয়ে গেছে, তাই পাল্টাতে দিয়েছি। আমার নতুন ডিজাইন লাগাবো। রুহির মেজাজ তুঙ্গে উঠে গেল। ভাবখানা দেখো, যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। মানে কি, আমি ঘুমাবো কোথায়? আহান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকালো, তারপর বলল, এত বড় বিছানাটা কি করতে? যতদিন অন্য ব্যবস্থা হচ্ছে না, এটাতেই কাজ চালাতে হবে।
না, কখনোই না। যেখানে আমার নিজের উপরেই বিশ্বাস নেই, সেখানে আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না। এই রিস্ক আমি নিচ্ছি না। রিস্ক নিচ্ছ না মানে? তুমি কি বলতে চাইছো? আমার সাথে এক বিছানায় ঘুমালে তুমি নিজেকে আমার থেকে আশা থেকে আটকাতে পারবে না? ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে একটু হেসে রুহির দিকে তাকিয়ে বলল আহান। মুখের উপর আহান এমন কথা শোনাবে সেটা রুহি ভাবতেই পারেনি। কিছুটা অপ্রস্তুত হয়ে গেল রুহি, তারপর বলল, মোটেই আমি সেটা বলিনি। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই আপনার কাছে যাওয়ার জন্য পাগল হব। কি ভাবেন আপনি আমাকে? আমি কি আপনার প্রেমিকার মতন যখন তখন আপনার গায়ে ঢলে পড়ে নাকি? আহান ল্যাপটপ বন্ধ করে উঠে এসে রুহির সামনে দাঁড়ালো, তারপর বলল, সামিরা আমার এক্স। ও তাই বুঝি? আসলে আমি কারোর এক্সকে এভাবে আষ্টে ফিষ্টে একে অপরের সাথে লেগে থাকতে দেখিনি কখনো। তা আপনার কয়টা এক্স? আর চোখে তাকিয়ে বলল রুহি। তোমার এত ইন্টারেস্ট কিসের? দুই হাত বুকের কাছে ভাঁজ করে বলল আহান। না, ঠিক ইন্টারেস্ট নেই, তবে ভাবুন আপনার সবগুলো এক্স এসে একটা আরেকটার মাথার চুল ছিঁড়ছে। বলেই মুখ টিপে হাসতে হাসতে কাবার থেকে নিচে ঘুমানোর ব্যবস্থা করার জন্য কিছু খুঁজছে। ওসব উইকলেস জিনিস শুধু তুমিই ভাবো। আর তুমি করছো কি? কি খুঁজছো? রুহির হাত ধরে রুহিকে টেনে তুলে বলল আহান। আরে ছাড়ুন, আমি নিচে ঘুমানোর জন্য ব্যবস্থা করছি, কিন্তু কিছু পাচ্ছি না তো। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে বলল রুহি। তার মানে তুমি বিছানায় ঘুমাবে না, এই তো? এটাই ফাইনাল? শক্ত চোখে বলল আহান। হ্যাঁ। মুখ বাঁকিয়ে বলল রুহি। আর একবার ভাবার সময় দিচ্ছি। এত সময় দিয়ে লাভ নেই। আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ছি না। এখন আমি যা করব তার জন্য দায়ী থাকবে শুধু তুমি, কারণ ভদ্রভাবে বলছিলাম কিন্তু তুমি শুনোনি। তোমার তো আবার অভদ্র ভাষা একটু বেশি ভালো লাগে। বলে রুহির কোমর ধরে কাছে নিয়ে এলো। রুহির কোমরে আহানের ঠান্ডা হাতের স্পর্শে সারা শরীর কেঁপে উঠল রুহির। আহান রুহির ডান হাতটা নিজের কাঁধের উপর রেখে রুহিকে কোলে তুলে নিল। রুহি পড়ে যাবার ভয়ে চোখ বন্ধ করে আহানের শার্ট চেপে ধরল। তারপর আস্তে আস্তে চোখ খুলতেই দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। রুহি চোখ সরিয়ে অন্যদিকে তাকালো, তারপর লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। সারার জন্য তো ধরিনি। বলেই রুহিকে নিয়ে বিছানায় শুইয়ে দিতেই চোখে পড়ল দুজনে। রুহি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে আহানের শার্ট ছেড়ে দিয়ে হাত নামিয়ে রাখলো, কিন্তু আহান সরছে না, এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। রুহির বুকের ভিতরটা ধুকধুক করছে, ঘামতে শুরু করেছে। এত নার্ভাসের আগে কখনো হয়নি। রুহি আহানকে সরে যেতে বলতে গিয়ে আহানের দিকে তাকালো। আহান এগিয়ে আসছে তার কাছে। আহানের দৃষ্টি স্থির হয়ে আছে রুহির দিকে। রুহির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো। আহান রুহির কানের কাছে মুখ নিয়ে দুষ্টুমি করে বলল, বাহ, তুমি তো দেখি লজ্জাও পাও। কথাটা রুহির কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে আহানের পাশে মুখ ঘোরাতেই দুজনের মাঝে দূরত্ব আরও কমে গেল। আহানের নিঃশ্বাস আছড়ে পড়ছে রুহির গলায়। শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার। রেগে গিয়েও রাগ ধরে রাখতে পারল না। শেষমেশ চোখ বন্ধ করে আহানকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, তো আমি কি আপনার মতো নির্লজ্জ? আহান উল্টো দিকে ফিরে কানের উপর বালিশ চাপা দিয়ে হাত নাড়িয়ে বলল, গুড নাইট। রুহির শরীর রাগে গজগজ করছে। কানের উপর বালিশ চাপা দিয়েছে যেন আমার কথা না শুনতে হয়। অসভ্য লোক একটা। আপনাকে ধরে পেতে রাখা উচিত। জোরে জোরে কথাটা বলে আহান থেকে চাদরটা টান মেরে নিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল রুহি। রুহি ব্লাউজের ফিতাটা কিছুতেই লাগাতে পারছে না। উফ, অসহ্য লাগছে তার। গোসল সেরে ভেজা চুড়ে সে তখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে ফিতাটা লাগানোর চেষ্টায় আছে, কিন্তু এই শেষের দুইটা ফিতা কিছুতেই লাগাতে পারছে না। ফিতাও দেখি তার সাথে মশকরা শুরু করেছে। আহান ঘরে ফাইল ফেলে গেছিল, সেটা নিতে এসে দেখে রুহি দরজা খোলা রেখে ব্লাউজের ফিতা ঠিক করছে। আহানের মেজাজ চড়ে বসলো। সে ঠাস করে দরজা লাগিয়ে বলল, তোমার কি কমন সেন্সের অভাব? এভাবে দরজা খোলা রেখে কি করছো? আহানের গলার আওয়াজে রুহি লাফিয়ে উঠে ব্লাউজের পিছনের অংশ শক্ত করে চেপে ধরে ঘুরে দাঁড়ালো। রুহি বেশ অস্বস্তিতে পড়ে গেল। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এভাবে রুমে এসেছেন কেন? এভাবে সামনে আসলাম মানে? আবার আমাকে প্রশ্ন করছো? তোমার কোনো সেন্স আছে কি নেই? নিচের ডেকোরেশনের কাজ চলছে, কতগুলো স্টাফ এসেছে। আমার জায়গায় যদি অন্য কেউ রুমে এসে পড়তো। এতটা কেয়ারলেস কি করে হলে তুমি? রুহিকে ইচ্ছে মতন বকাবকি করতে লাগলো আহান। রুহি মাথা নিচু করে ব্লাউজের বাকি অংশ চেপে দাঁড়িয়ে আছে। সে দরজা খোলা রাখেনি, দরজা চাপানো ছিল। কখন বাতাসে দরজা খুলে গেছে রুহি খেয়াল করেনি। মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে আছে সে। কথাগুলো শুনে হয়তো ঘাবড়ে গেছে রুহি। রুহি নীরবতা দেখে আহান রাগ কমিয়ে নিল। তারপর রুহিকে বলল, দেখি পিছনে ঘুরো। আহানের কথা শুনে চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল রুহি। সে কেন পিছনে ঘুরবে? আহান বুকের কাছে হাত ভাঁজ করে বলল, কি বললাম শুনতে পাওনি? পিছনে ঘুরো।
রুহি 2 পা পিছিয়ে ড্রেসিং টেবিলের সাথে ঘেঁষে দাঁড়ালো। বুকের ভেতরে কেমন করছে। রুহি কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভাবিকে ডেকে নিব। আচ্ছা, তাই বুঝি? ভাবি শুভ্রাকে নিয়ে স্কুলে গেছে, দিদা আছে শুধু। তুমি নিশ্চয়ই দিদাকে নিচ থেকে উপরে উঠাবে না? আহান ঘাড় কাত করে রুহিকে দেখছে। রুহি জানে আহানের হেল্প নেওয়া ছাড়া তার কাছে কোনো উপায় নেই। এটা ভেবেই সে মাথা নিচু করে আছে। রীতিমতো ঘামছে সে। আচ্ছা, হেল্প না লাগলে আমিই চলে যাচ্ছি। তবে একটু পর কিন্তু নিচের লোকগুলো উপরটা সাজাতে আসবে। বলে আহান বেরিয়ে যেতে নিল। দাঁড়ান। নিচু স্বরে বলে পিছনে ঘুরল রুহি। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। আয়নায় দেখা যাচ্ছে তাকে। আহান এগিয়ে এসে রুহির কাছে দাঁড়ালো। রুহি এখনো শক্ত করে ব্লাউজের শেষের অংশ চেপে ধরে আছে। আহান রুহির হাতের দিকে তাকালো, তারপর একটা নিঃশ্বাস ফেলে রুহির হাতটা ধরে নিচে নামালো। রুহি চোখ খুলে সামনে তাকাতেই আয়নায় আহানকে দেখলো, সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো। আহান রুহির ব্লাউজের ফিতা লাগাতে গিয়ে রুহির পিঠের তিলটার উপর চোখ পড়লো। সঙ্গে সঙ্গে সে চোখ নামিয়ে নিল। তবে দ্বিতীয়বারের মতন আবারও চোখ পড়লো। আহান খুব সাবধানে ফিতা লাগিয়ে সরে গেল, নইলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে রুহি। রুহি সঙ্গে সঙ্গে সামনে ফিরল। আহান একবার রুহির দিকে তাকিয়ে নিজের ফাইল খুঁজতে লাগলো। বেডের পাশের ড্রয়ারে পেয়ে গেল। যাবার আগে রুহির দিকে তাকালো। মুখটা লাল হয়ে আছে রুহির, দেখতে ভালোই লাগছে, তবে আরেকটু লাল করে দিলে ভালোই হয়। আহান রুহির দিকে এগিয়ে আসতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থাকলেও রুহি বেশ টের পাচ্ছে যে আহান তার দিকে এগিয়ে আসছে। রুহি 2 হাতে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলল। আহান রুহির কানে মুখ নিয়ে বলল, তোমার পিঠের তিলটা না অনেক অ্যাট্রাকটিভ। কথাটা শুনে রুহির পিলে চমকে উঠল। চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো রুহি, তারপর প্রচণ্ড রেগে বলল, আপনার চোখ এত খারাপ কেন? অসভ্য লোক একটা। বলেই চোখ সরিয়ে নিল আহান থেকে। ঠিক বলেছ, আমার চোখ আসলেই খারাপ। কেন জানো? কারণ আমার নজর যার ওপর একবার পড়ে যায় সেটা শুধুই আমার হয়, হোক সেটা কোনো জিনিস কিংবা মানুষ। রুহির মুখের সামনে এসে চোখে চোখ রেখে বলল আহান। তারপর রুহির কোমর জড়িয়ে একদম নিজের কাছে এনে চোখে চোখ রেখে বলল। বলে রুহিকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ শক্ত চোখে তাকিয়ে থেকে বেরিয়ে এলো আহান। রুহি একটা ঢোক গিলে কপালের ঘাম মুছল। রুহি সারাদিন চুপচাপ ছিল, তার মাথায় শুধু সকালের কথাগুলো ভন ভন করে ঘুরছে। আহান বিকেলে বাড়ি ফিরেছে। আসার পর রুহি একবারও তার সামনে যায়নি, আর রুমেও আসেনি। সে তন্নির সাথে গল্প করছে নিচে বসে। তন্নি আগেই চলে এসেছে। রুহি অনেক কিউরিসিটি থেকে তন্নিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমার শাশুড়ি এভাবে এক ঘরে থাকে কেন? মানে ওনাকে খুব একটা দেখি না। আসল ঘটনা আমি নিজেও জানি না, তবে শুনেছিলাম উনি যৌবনে অভিনেত্রী ছিলেন। আহানের যখন 2 বছর তখন কাউকে কিছু না জানিয়ে উনি পালিয়ে বিদেশে চলে যান। তবে কাকুর সাথে যোগাযোগ রাখতেন তিনি। এই জন্যই আহানের এত রাগ ওনার উপরে। ওনাকে এই বাড়িতে কেউ দেখতে পারে না, কিন্তু প্রকাশে কেউ বলে না। এই যে সামিরা দা ঢং, ওইটাকেও কাকিমা নিয়ে এসেছেন। এদের পরিবারে কি ঝামেলা রে বাবা, মনে মনে বলল রুহি। সামিরা দরজা দিয়ে ঢুকে ওদের দিকেই এগিয়ে আসছে মনে হচ্ছে। তন্নি সামিরাকে দেখে বলল, ওই যে দেখো, শয়তানের নাম নিয়েতেই শয়তান হাজির। সামিরা রুহি আর তন্নির সামনে এসে দাঁড়ালো। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলল, তুমি রুহি রাইট? আমি একটু আহানের কাছে যাচ্ছি। তুমি একটু আমাদের জন্য কফি বানিয়ে আনতে পারবে? আমি দেখতাম তুমি কেমন কফি বানাও। রুহির মাথায় যেন শক্ত কিছুর বাড়ি পড়লো। সে বানাবে কফি? পানি গরম ছাড়া আর কিছুই সে পারে না। রুহি তড়িঘড়ি করে বলল, কিন্তু আমি। না না, কোনো কিন্তু না, তুমি নিয়ে এসো। বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুহির মেজাজ গেল বিগড়ে। তুমি এই ঢঙের জন্য কফি বানাবে? মুখ কালো করে বলল তন্নি। তুমি খালি দেখো আমি কি করি, ফলো মি। বলে দুজনেই কিচেনে ঢুকলো। আহান করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সামিরা ঘরে এসে তাই বিছানায় বসে আহানের কথা শেষ হবার অপেক্ষা করছিল। ঘরের সোফাটা কোথায় সামিরা সেটাই ভাবছিল। কথা শেষে আহান রুমে এসে সামিরাকে দেখে বলল, তুই কখন এলি? সামিরা আহানের দিকে তাকালো, তারপর হেসে বলল, এই তো এই মাত্র। আচ্ছা, তোর ঘরের সোফাটা কোথায়? আহান সামিরার পাশে বসলো, তারপর বলল, তেমন কিছু না। কি জন্য এসছিস সেটা বল। আমার কি এ রুমে আসতে কারণ লাগবে? কথাটা হেসে এসে বলল সামিরা। আমি তো সেটা বলিনি। ইম্পর্টেন্ট কিছু বলবি কি না সেটাই জানতে চেয়েছি। তুই তো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আহানের দিকে তাকিয়ে থেকে বলল সামিরা। এসব ছাড়া অন্য কিছু বলার থাকলে বলতে পারিস। আমি আগেই বলেছি, সবটা শেষ। স্পষ্টভাবে বলল আহান। একবার বললেই সবটা শেষ হয়ে যায় না। আমি তোকে কখনো ভুলতে পারবো না। বলে আহানের হাত ধরল সামিরা।
এমন সময় কফি নিয়ে রুমে এলো রুহি। এভাবে হাত ধরে বসে থাকতে দেখে রুহির কেন যেন খুব রাগ হচ্ছে। এই গরম কফি যদি এদের ধরে থাকা হাতের উপর ফেলে দেওয়া যেত খুব ভালো হতো। রুহি থমথমে মুখে দুটো কফি নিয়ে ওদের সামনে রাখলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।